আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ভালো আছেন না? আচ্ছা, পুনরায় ১ সপ্তাহ পর আপনাদের সাথে আবার হাজির হলাম। আমাদের সামনে দেখতে পাচ্ছি ইসমতারা, তারপরে আব্দুস সাত্তার নাকি আমি নামটা আসলে পরিপূর্ণ আসেনি তো পড়তে পারতেছি না। মুকাররম আপনাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসে যাব। এর আগে আমরা কি পড়েছিলাম মনে আছে? এর আগে আমরা কি পড়েছিলাম? স্যার হজম প্রক্রিয়া ৩ টা ইয়া সেক্টর। আচ্ছা বলেন। একটু বলেন আমি শুনি। শুনে আবার আমরা ইসে যাই। আমি নতুন যে এটা পড়াবো সেই দিকে যাব। আচ্ছা, গত ক্লাসে বা এর আগে কি পড়িয়েছি? আসলে পড়ার বিকল্প নেই। আমরা এখানে যে পড়াগুলা পড়াবো সেটা হচ্ছে যে আমরা পথ দেখিয়ে দিব। হাঁটতে হবে আপনাদের। পড়তে হবে আপনাদেরই। আমরা শুধু পথ দেখিয়ে দিব, যতটা সহজ সুন্দর পথ হয় সেই পথটাই আমরা আসলে দেখিয়ে দিব যে এই পথে গেলে সহজভাবে আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অর্থাৎ আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের যে ধারাবাহিকতা আছে, প্র্যাকটিস অফ মেডিসিনে যে আমরা যে রোগ লক্ষণ, তার উপসর্গ, শ্রেণীবিভাগ, চিকিৎসা, করণীয়, বর্জনীয় সকল বিষয় সম্পর্কেই আমরা জানতে পারবো। তো সেই ৩টা ডিজিজ কি, কি মনে আছে আপনাদের? স্যার মুখে ক্ষত ৩ টা ছিল, সেটা হচ্ছে ক্যাটারাল আর হচ্ছে অ্যাপোথাস আর হ্যাঁ, আরেকটা কি আলসার আচ্ছা, এইরকম আচ্ছা। টাইপ। জি, আচ্ছা। আর কেউ বলতে পারবেন? আপনি সুন্দর ইসমত আপনি কিছুটা পড়েছেন, যাক ধন্যবাদ। আ আপনারা আর কেউ বলতে পারবেন? আচ্ছা, আজকে আমরা পড়বো ফ্যারিনজাইটিস, এরপরে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারের ২ টা পার্ট আছে। একটা হচ্ছে পেপটিক আলসার, আরেকটা হচ্ছে ডিউটেনাল আলসার। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আমাকে রেসপন্স করবেন, না হলে রেসপন্স যদি না করেন, এটা আসলে এমন কিছু না আমি বলে যাব বক্তব্য দিব তা না। আপনাদেরকে কাছে নিয়ে আপনাদের সাথে নিয়েই আমরা আসলে ক্লাস করব। আপনাদের সাথে ঠিক সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশেই আপনাদের মানে সহযোগিতা নিয়ে আপনারা অবশ্যই রেসপন্স করবেন। কখনো কোনো কিছু জিজ্ঞেস করলে অবশ্যই সেই কথাটা উত্তর দিতে চেষ্টা করবেন। তো আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। আচ্ছা, আপনারা কি ছবিটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ছবিটা দেখতে পেলে তাহলে আমরা শুরু করি। আমরা এর আগে পড়েছিলাম আপনার ৩ টা জিনিস, যে কথাগুলো বলেছি আপনি বলেছেন যে অ্যাপথাস বা মুখের ক্ষত, গ্লোসাইটিস পড়েছি, তাই না? গ্লোসাইটিসের শ্রেণী বিভাগগুলো পড়েছি। তো মুখ গহ্বর আমাদের অ্যানাটমিটা জানা দরকার। আমরা যদি অ্যানাটমি না জানি তাহলে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। প্র্যাকটিস অফ মেডিসিন ভালো বুঝবো না। আমরা প্রথমে পড়েছিলাম কি স্টোমাটাইটিস পড়েছিলাম না? স্টোমাটাইটিস অর্থ কি? মুখ গহ্বরের প্রদাহ। এটা একটা মুখ গহ্বরের কিন্তু পূর্ণাঙ্গ চিত্র, খুব সুন্দর একটা চিত্র। তো প্রথম অংশটা হচ্ছে মুখ গহ্বর। এটার আমরা ৬টা শ্রেণী বিভাগ পড়েছিলাম: ক্যাটারাল, অ্যাপথাস, প্যারাসাইটিক, আলসারেটিভ, গ্যাংগ্রিনাস আর মার্কোরিয়াস, তাই না? তো এটা পড়েছি। আমি পেছনের কথাগুলো আবার একটু রিপিট করে সামনে অগ্রসর হচ্ছি। তো প্রথমে মুখ গহ্বরের পরের অংশটাই হচ্ছে আপনার ফ্যারিংস, মাউথ, টাং, টিথ, এরপরে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া
আর এদিকে হচ্ছে এটা হচ্ছে শ্বাসনালীতে গেলে, আর যদি মুখে তাহলে ইসোফেগাস, স্টমাক, তারপর ডিউডেনাম, জুজেনাম, ইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন, এরপরে হচ্ছে আপনার অ্যাসেন্ডিং কলন, ডিসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কোলন, আর এরপরে রেকটাম। অর্থাৎ মাউথ টু অ্যানাসের যে রাস্তাগুলি আছে পুরো রাস্তাটাই হচ্ছে এই। তো প্রথমে আমরা মুখের পড়েছি, এরপরে আরেকটু ভিতরে যে প্রদাহ হয় সেটার কথাই আমরা ফ্যারিঞ্জাইটিস সম্পর্কে পড়ব। তো এরপর গ্লোসাইটিস, জিহ্বার প্রদাহ পড়েছিলাম। তো তারপরে আমরা এখন টনসিলাইটিসের কথাও, দুই পাশে যে টনসিল গ্ল্যান্ড থাকে সেটার প্রদাহের কথাও আমরা বলেছি। এরপরে ফ্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস হচ্ছে গলনালীর প্রদাহ। গলনালী মানে মুখের অংশ শেষ হলে যেই অংশটুকু এটাকেই বলা হয় ফ্যারিংস। এরপরে হচ্ছে ল্যারিংস, মানে এক একটা অংশের এক একটা নাম আছে যেটা আমরা অ্যানাটমি থেকে জেনে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উপরে হালকা সাদা লাল আর এখানে অনেক বেশি লাল, কোথাও প্রদাহিত হলেই সেই জায়গাটা, যেমন বলেছি আইটিস শব্দটা বলেছি না, বেলের কয়েকটা লক্ষণ বলেছিলাম যে সেখানে সোয়েলিং বা ফুলা থাকবে, হিট থাকবে, হিট বা হট, এরপরে হচ্ছে স্পার্কিং পেইন এবং সেই জায়গাটা পিঙ্ক বা লাল থাকবে। এখানে যেহেতু প্রদাহ আছে সেই লক্ষণগুলি দেখতে পাচ্ছি না আমরা, যে এই জায়গাটা লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো প্রকার প্রদাহ হয়েছে। আমরা তারপরে এটা যাই। এবার কি দেখা যাচ্ছে বলেন তো একটু, এবার কি দেখতে পাচ্ছেন একটু বলেন। এখানে হ্যাঁ কি, মুখগহ্বরে বেশি মানে লাল হয়েছে, কেমন ক্ষত টাইপ মনে হচ্ছে। হ্যাঁ এই জায়গাতে আমরা মুখ গহ্বর দেখতে পাচ্ছি, পাশাপাশি পিছনে দুটো গোল ও টনসিলাইটিস, অর্থাৎ দুটো টনসিল ফুলে গেছে, প্রদাহিত হয়েছে, সেখানে ফলিকল, ওই সাদা সাদা ফলিকল আমরা দেখতে পাচ্ছি। এটা ওই ফ্যারিংসেরই একটা অংশ। আসলে টনসিলাইটিস এটা তো অনেক বড় জায়গা না, অল্প জায়গায় একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে, এখানে এখানে আলাজিবা আছে, সেখানে কিছু একটা ক্ষত বা সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে ফ্যারিংসে আমরা এরকম দুই তিনটা জায়গার প্রদাহ বা ক্ষত দেখতে পাবো, তাই না? যে ফ্যারিংসে যখনই আমরা করব তখন দেখা যাবে যে টনসিল ফুলে আক্রান্ত হতে পারে, গলার ভিতরে আক্রান্ত হতে পারে, আলাজিবা যেটা আছে সেখানেও আক্রান্ত হতে পারে। তো এই পুরো অংশটাই হচ্ছে ফ্যারিংসে। আচ্ছা এবার আসেন, এখানে এখন একটা আছে, সংজ্ঞা আছে, একটু একজনে পড়েন তো। সহজ ছোট করে আপনাদের সাথে, আসলে আপনাদের মিলেই আমরা করব, যেটা না বুঝবো সেটাই করব। আর আপনাকে যে প্রশ্নটা করেছিলেন সেটা আমি ওই কমেন্টে লিখে দিয়েছি, ওইটা এক ধরনের ফাঙ্গাস। এর আগে যে আমাকে প্রশ্ন করেছিলেন ওইখানে সুন্দর করে লিখে দিয়েছি। আচ্ছা আজকেরটা একটু পড়েন। স্যার গলবিল স্ক্রিনটা একটু আড়াআড়ি করে রাখা যায় কি? এভাবে, আচ্ছা দাঁড়ান, দেখতে ছোট মনে হচ্ছে না? জি জি আচ্ছা আমি স্ক্রিনটা দেখি, এখন দেখা যাচ্ছে? জি, এখন অনেক সুন্দর। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সুবিধা হয় যেভাবে আমি সেভাবেই। আচ্ছা এখন গলার পেছনের স্যার আমি দেখতে পাচ্ছি না এবার। দেখতে পাচ্ছেন না? আর কে একটু দেখতে পাচ্ছেন? লেখা দি আর একটু স্ক্রিনটা তো পুরো মোবাইলে আসবে না, সম্পূর্ণ মোবাইলে আসে না আর কি। আর একটু ছোট করতে হবে এটা, কি বলে লেখাটা জি জি এখন? জি। ও, না আপনাদের করলে আবার লম্বালম্বি করলে পুরোটা আসে, আর হলে কেটে যায়। ও আচ্ছা আচ্ছা। এক আচ্ছা সাইড দিয়ে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? একটু ছোট দেখা যাচ্ছে মনে হয়, কিন্তু দেখা যাচ্ছে। জি স্যার, পড়ি। স্যার, এখন আচ্ছা দেখা পড়েন। যাচ্ছে। আচ্ছা গলবিল ঠিক আছে। প্রদাহ বলতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা রোগ সংক্রমণের কারণে গলার পেছনের দিক অর্থাৎ গলবিলে ব্যথা হওয়াকে বোঝায়। হুম,
গলা ব্যথার পাশাপাশি আরো কিছু উপসর্গ আছে, যেমন ঢোক গিলতে কষ্ট হওয়া, কাশি, মাথা ব্যথা, কর্কশ কণ্ঠ, সর্দি পড়া, গলবিল লাল হয়ে যাওয়া, লসিকা গ্রন্থিগুলির ফুলে যাওয়া এবং জ্বর হওয়া। আচ্ছা, তাহলে এটা ধরেন যে একটা সংজ্ঞা আমরা পেলাম। আমরা ফ্যারিংজাইটিসের যে বাংলাটা সেটাই হচ্ছে গলবিল প্রদাহ। ফ্যারিংসের বাংলা করেছে, আসলে মেডিকেল অনেক টার্মই বাংলা ভালো হয় না, বাংলায় ভালো বোঝা যায় না, তারপরেও আমরা বোঝার সুবিধার্থে বাংলা করে থাকি। তো গলবিল অর্থই হচ্ছে ফ্যারিংস, আর ফ্যারিংজাইটিস মানে প্রদাহ। ওই যে এর আগে বলেছিলাম যে আইটিস যদি থাকে, তো এই আক্রমণটা ভাইরাস দ্বারাও হতে পারে অথবা ব্যাকটেরিয়া দ্বারাও হতে পারে, দুই ধরনেরই হতে পারে। তো তার মধ্যে কি কি উপসর্গ দেখা দেয়? যে গলা ব্যথা হতে পারে, কাশি হতে পারে, মাথা ব্যথা, কণ্ঠটা চেঞ্জ হয়ে যাওয়া, সর্দি, গলার ভিতর লাল হয়ে যাওয়া। ওই যে আমরা ছবিতে যেই পূর্বের ছবিগুলা যা দেখেছি মনে আছে? আমি এই যে দেখেন ছবিতে এখন যাই, বিষয়গুলো আরো স্পষ্ট হবে, তাই না? আমরা ছবিতে যা যা দেখেছি ওখানে তাই লেখা আছে না, যে প্রদাহ হলে কি অবস্থা হয়। আচ্ছা, তো এর ব্যাপারে তো আর আমাদের গলবিল প্রদাহর ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই, যে গলবিল প্রদাহ কাকে বলে এটা তো আমরা বুঝে গেলাম, তাই না? জি আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা আর একটু সামনে আগে, এই ছবিটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি, দেখা যায়। আচ্ছা, এবার আমরা যে ছবিটা এনেছি এখানে তিনটা ছবি আছে। এর মাঝের ছবিটা হচ্ছে দেখেন তিনটা তিন রকম না, দেখতে পাচ্ছেন? স্যার আমি একটা দেখতে পাচ্ছি। ও, বাকিগুলা কেটে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আড়াআড়ি করলেও হচ্ছে ওই মনে হয় যে কেটে যায়, কিন্তু ছবি বড় হয়। আচ্ছা, এভাবে রাখলে তিনটাই আসবে। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে নরমাল, একটু ছোট হয়েছে ছবি, তারপরে আমি দেখাই মানে বোঝার সুবিধার্থে লম্বালম্বি রাখি আমার মোবাইল, তাহলে আমার মনে হয় যে বুঝতে সুবিধা হবে। যে প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে নরমাল একটা মুখ গহ্বর যেমন থাকে তেমন একটা ছবি। দ্বিতীয় ছবিটা হচ্ছে যে যদি এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে যে অবস্থাটা হয় সেই অবস্থা। যেমন আমি বলেছিলাম না যে টনসিল গুলো এখন দেখা যাচ্ছে, একটা দেখা যাক, কিন্তু এখন বড় করেছি, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো দেখা যাচ্ছে না যে ফলিকল গুলো পেকে গেছে? আমাদের কাছে অহরহ রুগী আসে যারা হচ্ছে যে বলে আমার টনসিলাইটিস হয়েছে, বা টনসিলে ব্যথা হয়, টনসিলের সমস্যা, এই ধরনের কথা নিয়ে আসে না? তো আমরা এটা জানলাম যে ফ্যারিংজাইটিসেরই একটা সমস্যা টনসিলের। এটা কিভাবে হয়? যে ব্যাকটেরিয়া দ্বারা। আর ওইখান থেকে বলে যে একটা ভাতের দানার মতো বের হয়ে আসে। এখানে দেখা যাচ্ছে না সুন্দর করে স্পষ্ট করে? হ্যাঁ, জি দেখতে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা প্রথমে নরমালটা দেখি। নরমালে কোনো কিছু আছে? একদম সুস্থ স্বাভাবিক মানুষের যে মুখ গহ্বরটা থাকে সেটা থাকে এরকম, যে তার মধ্যে এমনি স্বাভাবিক থাকে, লালচে ভাব থাকবে বা হালকা সাদা, ওই যে জিহ্বা লেপাবৃত থাকবে। এটা তো আর্ট করা ছবি, একদম স্পষ্ট না, তারপরেও এরকম পরিষ্কার থাকবে। যখনই আক্রান্ত হবে তখন হয়ে যাবে এরকম। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয়, আর সেইটাই যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন দেখা যাবে যে ফলিকল না হয়ে সেখানে লাল, মানে একদম টকটকে লাল, এবং ওই যে ক্ষত এইগুলো দেখা যাচ্ছে। দেখতে পেয়েছেন? জি তাহলে আমরা স্যার। পরপর পাশাপাশি তিনটা ছবি দেখে নিলাম, ঠিক আছে? এখন তো আর বুঝতে অসুবিধা নাই, আমরা মুখে বলতেছি তারপরে ছবি দেখিয়ে বলে দিচ্ছে, তাহলে হয় কি মানে বিষয়টা আমাদের চোখ মানে মনের ভিতরে গেঁথে যায়, যে যখন ছবিটা আসে এরপরে যখন আমরা পড়বো তখন সহজে বুঝতে পারবো। আমার এখানে এই কথাটা আমি বারবার আপনাদের বলি, আপনারা অবশ্যই আমি পড়িয়ে দিলে বাসায় পড়বেন,
পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে। আমরা শুধু এখানে দেখিয়ে দিব, এটা যখন আবার বাসায় গিয়ে পড়বেন তখন খুব সহজে মনে আসবে, সেটা মনে থাকবে ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা যাই এরপরে ফ্যারিংজাইটিস। উপরে ধরেন যে এখানে কাকে বলে সংজ্ঞা, সংজ্ঞা আমরা পড়েছি। যাক, এখানে ধরন লিখেছে, এখানে যে ধরনটা এর চাইতে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমরা এটার অন্য দুইটা প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট, আরেকটা হচ্ছে ক্রনিক। এই শব্দগুলো তো আমরা পেয়েছি যে অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট বলতে আমরা সেই কথাটা বুঝি যেটা হঠাৎ করে বা অল্প সময়ের জন্য যে আক্রমণটা হয়েছে, হঠাৎ করে আক্রমণ হয়েছে, ঠান্ডা লেগে আক্রমণ হয়েছে, বা কোনো ওই যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে আক্রমণ হয়েছে। যেহেতু আমরা প্র্যাকটিস অফ মেডিসিন পড়তেছি, প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় এগুলাই বলতেছি। ঠিক আছে, বুঝতে পারছেন? আর দ্বিতীয় প্রকারটা হচ্ছে ক্রনিক। ক্রনিকটা হচ্ছে যে না, প্রথমে হয়েছিল, সেটা দীর্ঘদিন যাবত আমাদের দেহে রয়েছে। আর আমাদের দৃষ্টিভঙ্গিতে, বিশেষ করে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে, আমরা ক্রনিক কখন বলি এবং অ্যাকিউট কখন বলি বলতে পারেন? কেউ কি বলতে পারবেন যে কোনো ডিজিজের অ্যাকিউট কাকে বলে এবং ক্রনিক কাকে বলে? স্যার, যেটা অ্যাকুইট হয়, যেটা হচ্ছে একদম শর্ট টার্মের মধ্যে হয়, সেটাকে আমরা অ্যাকুইট বলি। আর যেটা হচ্ছে লং টার্ম হয়, কয়েক বছর ধরে হয় এবং শরীরকে একদম মানে বিধ্বস্ত করে দেয় বা বেশি অসুস্থ করে দেয়, সে অবস্থাকে আমরা ক্রনিক ডিজিজ বলি। হ্যাঁ, আপনি অনেকটা কাছাকাছি চলে আসছেন, কিন্তু মানে এই সংজ্ঞাটা মানে পরিপূর্ণ না। আমরা যদি মানে মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথির সংজ্ঞার দিকে তাকাই, তাহলে তারা সুনির্দিষ্ট দিন বলে থাকে। যে ধরেন ১ সপ্তাহ, ২ সপ্তাহ বা ২৮ দিনের পর বেশি যদি হয়, তাহলে সেই রোগটা ক্রনিক। আর এর কম সময়ে আক্রান্ত হলে অ্যাকিউট। এটা হচ্ছে আপনার মডার্ন মেডিসিনের সংজ্ঞা। হোমিওপ্যাথি কিন্তু এই সংজ্ঞাটা নেয় না। মানে হোমিওপ্যাথির সংজ্ঞা হচ্ছে ভিন্ন। আপনারা অর্গানন পড়লেই হোমিওপ্যাথির সংজ্ঞা পাবেন। অর্গাননের মধ্যে আছে। হোমিওপ্যাথির অনুসারে মানে দৃষ্টিভঙ্গিতে এমন হতে পারে যে ১-২ দিন যাবত একটা রোগ আক্রমণ, সেটাও ক্রনিক হতে পারে। আবার মনে করেন যে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে অ্যাকিউট ডিজিজ হচ্ছে যে যেই রোগটা হঠাৎ করে আক্রমণ হবে, ঝড়ের বেগে রোগীকে একেবারে আক্রান্ত করে তছনছ করে দিয়ে যাবে। হয়তো রোগী ভালো হবে, না হলে মারা যাবে। সেটা ওষুধেও হতে পারে অথবা বিনা ওষুধে ভালো হবে। অ্যাকোনাইটের আপনার যেই লক্ষণ বা যে চিত্রটা আপনি পাবেন মেডিসিনে, এখানে আপনার অ্যাকিউট ডিজিজের একটা আপনি চিত্র পেতে পারেন। যে হঠাৎ করে আক্রমণ, ঝড়ের গতিতে রোগীকে একেবারে মুহূর্তের মধ্যে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে। আর পরবর্তীতে হয়তো রোগটা ভালো হয়ে যাবে, আর না হলে সেটা কি হবে? রোগী মারা যাবে। এটা হচ্ছে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে। আর ক্রনিক হচ্ছে যে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে ক্রনিক হচ্ছে যে এর পেছনে কোনো না কোনো মায়াজম থাকবেই। আর এটা ধীরে 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 মানুষের দেহের মধ্যে চলতে থাকবে, আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে এবং মানুষের মৃত্যু পর্যন্ত এই যন্ত্রণা সে ভোগ করতে থাকবে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানে সেটা হতে পারে যে আমরা প্রথমে ২-৪ দিন যাবৎ যদি কোনো মানে রোগ দেখি, সেটাকেও আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে যখন ফেলবো, সেটা ক্রনিক হতে পারে। যে আমার কাছে প্রথমেই ধরা পড়লো ক্যান্সার, এটা প্রথম থেকেই ক্রনিক, এটার অ্যাকিউট নাই। ধরেন প্রথম থেকেই ধরা পড়লো টিউমার বা এই জাতীয় কিছু ডিজিজ আছে, এটাকে আর আমরা অ্যাকিউট ডিজিজ বলতে পারবো না। হয়তো রোগী এভাবে ধীরে ধীরে এর পরিব্যাপ্তি বাড়তে থাকবে, রোগীকে কষ্ট দিবে, আমৃত্যু তাকে যন্ত্রণা দিতে থাকবে। তবে এটা বিনা ওষুধে ভালো হবে না। আরেকটা কথা হচ্ছে অ্যাকিউট ডিজিজের সংজ্ঞায় এটা বিনা মেডিসিনে ভালো হয়, কিন্তু ক্রনিক ডিজিজ কখনো বিনা মেডিসিনে ভালো হয় না।
হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি বা হোমিওপ্যাথিক সংজ্ঞাতে এভাবেই দেয়া আছে। এবার ক্লিয়ার? কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা। আমরা যে প্র্যাকটিস অফ মেডিসিন পড়লেও আমরা যখন পড়বো তখন এর পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক যে দৃষ্টিভঙ্গি বা যেহেতু আমরা হোমিওপ্যাথির সাথে এটাকে কম্পেয়ার করে পড়ছি। এখন আমি যদি শুধু এটা পড়িয়ে যাই তাহলে এর সাথে আমাদের হোমিওপ্যাথিক যে দৃষ্টিভঙ্গি বা এগুলো মিলবে না বা পরে খুঁজে পাবেন না। হয়তো বই পড়লেন সেখানে হয়তো হোমিওপ্যাথিক কিছু বইয়ের মধ্যে আছে আর এমনি জেনারেল বইগুলাতে প্র্যাকটিস অফ মেডিসিনে আমাদের কোনো কথাই নেই। এজন্যই এভাবে বলা। আচ্ছা, এই যেমন এখানে ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস মানে ওই যে মানে ফ্যারিঞ্জাইটিস এর অন্তর্ভুক্ত এই অংশগুলো। ঠিক আছে? ল্যারিঞ্জাইটিস এই পুরো এইগুলোই পাশাপাশি। সেজন্যই এখানে নিয়ে এসেছি। আচ্ছা। এবং ফ্যারিঞ্জাইটিস এর লক্ষণগুলি আপনার এখানে আছে। কিছু লক্ষণ এখানে দেয়া আছে। তবে এই লক্ষণগুলোই না এর বাইরেও আরো অনেক লক্ষণই থাকে। আচ্ছা, এটা একজনে পড়েন তো একটু। ফ্যারিঞ্জাইটিস একটি রোগ যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের এজেন্ট দ্বারা সৃষ্টি হয়, যেমন হাম, অ্যাডেনোভাইরাস যা সাধারণ সর্দি ঘটায়, ইনফ্লুয়েঞ্জা, মোনোনিউক্লিওসিস, জলবসন্ত, স্কুপ যা শিশুদের মধ্যে একটি সাধারণ রোগ যা যা ঘেউ ঘেউ কাশি দ্বারা আলাদা, হুপিং কাশি, গ্রুপের স্ট্রেপ্টোকোকাস স্ট্রেপ্টোকক্কাস স্ট্রেপ্টোকোকাস, ঘন ঘন সর্দি এবং হচ্ছে স্ক্রু স্পর্শ, বিশেষত সাইনাস এবং অ্যালার্জিযুক্ত লোকদের জন্য। আর হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকের এক্সপোজার। আচ্ছা, এখানে কিছু কারণ বলা হয়েছে যে মনে করেন যে এই কারণগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়া অন্যান্য কিছু ডিজিজের কথা বলা হয়েছে। এই ডিজিজ গুলোর কারণে এই ফ্যারিঞ্জাইটিস বা মুখ গহ্বরে প্রদাহ হতে পারে। তার মধ্যে আমরা সচরাচরেই দেখি যা হাম হাম একটা বাচ্চাদের ক্ষেত্রে একটা কমন রোগ এবং বড়দেরও হাম হতে পারে। এরপরে ধরেন যে সাধারণ সর্দি কাশি যেমন আছে, ইনফ্লুয়েঞ্জা মধ্যে কিন্তু সর্দি কাশি দুটোই সংমিশ্রণ থাকে। মনোনিউক্লিওসিস এটা একটা জীবাণুর নাম। জল বসন্ত যেমন ওই যে পক্স এর কথা বলি, চিকেন পক্স, তখনও গলার মধ্যে মানে ফ্যারিঞ্জাইটিসে আক্রান্ত হতে পারে। মানে কি কি কারণে গুলোতে আক্রান্ত হয় সাধারণত মানে ফ্যারিংস সেই কথাটাই এখানে বলা হয়েছে। ক্রুপ কাশি, হুপিং কাশি, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এই দুইটা কক্কাস যেখানে শব্দ শুনতে পাবেন সেটা হচ্ছে গোল বা কমা আকৃতির ই যত জায়গায় মানে পচন সৃষ্টি করে বা ওই যে ক্ষত সৃষ্টি করে মানে ইনফ্লামেশন ঘটায় তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস বহু জায়গায় আপনারা পাবেন। যেখানে প্রদাহ পাবেন এরকম অনেক জায়গার প্রদাহতেই স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস আপনারা সহজে খুঁজে পাবেন। এছাড়া ঘন ঘন সর্দি, ফ্লুর স্পর্শ বলতে যে অন্য আরেকজনে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তার সংস্পর্শে আসার কারণেও অন্য কেউ আক্রান্ত হতে পারে। আর সেকেন্ড হ্যান্ড স্মোকের এক্সপোজ মনে করেন যে একজনে আক্রান্ত এর মুখের মনে করেন যে ধোঁয়া বা মুখের এটা অন্য কেউ গ্রহণ করার ফলেও আক্রান্ত হতে পারে। আচ্ছা, এর প্রাথমিক লক্ষণ কি কি প্রাথমিক লক্ষণ আমরা পেতে পারি একটু করেন। ফ্যারিঞ্জাইটিসের তো কিছু লক্ষণ আছে তাই না?
প্রাথমিকভাবে আমরা কি লক্ষণ পাই? একটু বলবো বলেন তো স্যার? একটু। হ্যাঁ, বলেন। ফ্যারিঞ্জাইটিসের প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে অত্যাধিক কাশি দ্বারা অনুস্যূত গলা, শুষ্ক চুলকানি, কাশির সময় হাঁচি, হালকা সবুজ বা হলুদ শ্লেষ্মা স্রাব, বেশিরভাগ ক্ষেত্রে নাক দিয়ে পানি পড়া। এই অবস্থায় বেশিরভাগ লোকের মধ্যে মাথা ব্যথা সাধারণত, ক্লান্তি এবং চেতনা হচ্ছে হারান, শরীর ব্যথার সঙ্গে জ্বর ও ঠান্ডা লাগা। আচ্ছা, আমরা সহজে বুঝি মানে গলার মধ্যে যদি ক্ষত হয় তাহলে কি হবে? সেখানে ব্যথা হতে পারে, অস্বস্তি বোধ হতে পারে, গলা ভেঙে যেতে পারে। এটা আমরা বুঝি না? মানে নরমালি ফ্যারিঞ্জাইটিস যদি আমরা মনে করি যে ফ্যারিঞ্জাইটিস হয়েছে, সেটার সাথে এখানে কয়েকটা হাঁচি, কাশি, ঠান্ডা লাগা, গলার স্বর ভেঙে যাওয়া। তো এই ধরনের লক্ষণগুলো কিন্তু আমরা সচরাচরই পেয়ে থাকি। তাই না? তো এটা প্রাথমিক। এখানে আরো কিছু লক্ষণ আছে। আপনার এখানে হয়তো ফ্যারিঞ্জাইটিস এ বিলম্বিত চিকিৎসার ফলে বেশিরভাগ ক্ষেত্রে জ্বরের সাথে ঠান্ডা লাগার কারণে হয়। সারা শরীরে ত্বকে ফুসকুড়ি দেখা যায়। এটা হচ্ছে হাম সহ যদি মানে থাকে তখন এই ধরনের দেখা যায়। তারপরে প্রদাহ, চুলকানি, এটা হাম মানে এর সাথে যদি অন্য রোগ যুক্ত থাকে তখন এই ধরনেরই। ফ্লু এবং অন্যান্য ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে মাথা ব্যথা একটি খুব সাধারণ উপসর্গ। যেমন ঠান্ডা সর্দি লাগলেই কিন্তু মাথা ব্যথা হয়, এটা আমরা সহজেই দেখতে পাই। জয়েন্ট ব্যথা, পেশি ব্যথা, প্রায়শই হাঁটু, গোড়ালি, কনুই, কবজিতে ব্যথা। এর আগে চিকুনগুনিয়া নাম শুনেছেন না? যে চিকুনগুনিয়া যে মানে এক ধরনের জ্বর। তো সেখানেও এই যে যদি তার সাথে ফ্যারিঞ্জাইটিস হয় তাহলে জয়েন্ট গুলোতে ব্যথা হতে পারে। বা আপনার অন্য একটা জ্বর দেখলাম যে ধরেন তার সাথে ফ্যারিঞ্জাইটিস থাকতে পারে, মানে গলবিলের এই যে প্রদাহ, যে ডেঙ্গু জ্বরের সাথে থাকতে পারে, আরো অন্যান্য। তো আনুষঙ্গিক আরো কিছু লক্ষণ তার সাথে এরকম মিল থাকতে পারে। যেমন যে কোনো জায়গায় আক্রান্ত হলে প্রথমেই যে আক্রান্ত হয় সেটা হচ্ছে লিম্ফ নোড গুলো। আমাদের পুরো শরীরে অনেক অসংখ্য জালের মতো লিম্ফ নোড গুলো আছে, এগুলি ফুলে যায়। বিশেষ করে বাচ্চাদের অনেক সময় রোগীরা নিয়ে আসে যে দেখেন তো আমার বাচ্চার ঘাড়ে টিউমার হয়েছে, এই যে ফুলে গেছে। কিন্তু এটা ঠান্ডার কারণে হতে পারে, অন্য কোনো যে টনসিলাইটিস এর কারণে হতে পারে, এই ফ্যারিঞ্জাইটিস এর কারণে হতে পারে। অনেক সময় এই গ্ল্যান্ড গুলো ফুলে যায়। এই ধরনের উপসর্গ বা লক্ষণগুলো আমরা পেতে পারি। এর ঝুঁকির কারণ কি কি ঝুঁকি হতে পারে? এখানে গলা ব্যথার জন্য অনেক ঝুঁকির কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ঠান্ডা এবং ফ্লু ঋতু, সক্রিয় প্যাসিভ ধূমপান, মানে অন্য কেউ ধূমপান করছে তার ধোঁয়াটা লেগে হতে পারে, গলা ব্যথায় আক্রান্ত কারো সংস্পর্শে আসা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। এটা হচ্ছে যে আমরা যেমন ভাইটাল ফোর্স এর কথা বলি, ভাইটাল ফোর্স সক্রিয় থাকলে সে আক্রান্ত হবে না, কিন্তু দুর্বল হলে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অ্যালার্জি হতে পারে, ঘন ঘন সাইনাসে আক্রান্ত হতে পারে। মানে যে যে কারণে এই ফ্যারিঞ্জাইটিস হওয়ার ঝুঁকি থাকে সেই ঝুঁকিগুলোই এখানে বলা হয়েছে। এরপরে শিশু কিশোরদের গলা ব্যথার প্রবণতা অনেক বেশি দেখতে পাওয়া যায়। যে যে কারণে এই আপনার গলনালীর প্রদাহ আমরা দেখতে পাই তার একটি। শারীরিক পরীক্ষার কথা যদি বলি তাহলে আমরা গলা যদি মানে আমরা হা করিয়ে রুগীকে দেখি তাহলে কি দেখতে পাবো? আমরা প্রথমে দেখেছি না যে সেখানে লাল হয়ে আছে প্রদাহ, স্বাভাবিক লালের চেয়ে অনেক লাল বেশি। সেই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারবো না? গলার পাশে যদি আমরা হাত দিই তাহলে দেখবো যে গলাটা একটু গরম, তার মধ্যে জ্বর বা অন্যান্য যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলো আমরা কি করতে পারবো? সহজেই খুঁজে পাবো। এরপরে এটা হচ্ছে যে আমরা সরাসরি যখন রুগীকে চোখ দিয়ে পরীক্ষা করব বা দেখব তখন এটা আমি পড়ে না এমনি বলে দিচ্ছি। এরপরে এর মধ্যে যদি আমরা জীবাণুর কথা করি তাহলে এখানে বেশ কিছু
আমরা ওই মনে করেন সোয়াব কালেকশন বা মুখের লালা নমুনা সংগ্রহ করে ওখান থেকে বায়োপসি অনেক সময় করে, যদি বেশি আক্রান্ত হয় বা ভয় থাকে যে ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা তাহলে বায়োপসি পরীক্ষা করতে পারে। এরপর রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা এটাকে নিশ্চিত করতে পারি। যখন আমরা ইনভেস্টিগেশন বা পরীক্ষা দিব তখন এই পরীক্ষাগুলো আমাদের লাগবে, যেমন সিবিসি মানে এরপরে সোয়াব টেস্ট। এখানে রক্ত পরীক্ষার এটাই, এই যে সিবিসি আছে বা বিস্তারিত লেখা রয়েছে। এখানে কয়েকটা কথা আছে যে গলা ব্যথা এড়ানো বা প্রতিরোধ করা যেতে পারে কি কি ভাবে, কি কি ভাবে এড়ানো যেতে পারে, প্লিজ অন্য একজন বলেন তো। একটি গলা ব্যথা বা প্রতিরোধ করা যেতে পারে। গলা ব্যথা আহ হচ্ছে বোধ করার একমাত্র সম্ভাব্য উপায় হলো রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা এবং অসুস্থ হওয়া এড়ানো। এটি করতে নিচের মানে টিপসগুলো অনুসরণ করতে হবে। সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিয়মিত হাত ধোয়া, মুখ ও মুখ থেকে হতে হাত দূরে রাখুন। আম, যারা অসুস্থ তাদের থেকে দূরে থাকুন। 3, স্বাস্থ্যকর খাবার খান এবং অস্বাস্থ্যকর জায়গায় খাওয়া এড়িয়ে চলুন। 4, হাইড্রো হাইড্রেটেড থাকার জন্য ডিহাইড্রেট থেকে থাকার জন্য প্রচুর পরিমাণ পানি পান করুন। 5 হচ্ছে খাওয়া ভিটামিন। ডিহাইড্রেট না, আচ্ছা আমি মাঝখানে একটু, হাইড্রেট মানে আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানি থাকা, আর ডিহাইড্রেট মানে পানি দূর হয়ে যাওয়া। এখানে হাইড্রেট বলেছে, আচ্ছা ঠিক আছে। তারপর থেকে বলুন। আচ্ছা, খাওয়া ভিটামিন সি সমৃদ্ধ ফল, ভালোভাবে ঘুমান এবং আপনার স্ট্রেস লেভেল কমান। 7, পরিবেশগত অ্যালার্জি থেকে দূরে থাকুন যা গলা ব্যথা হতে পারে। 8, বেশ কিছুক্ষণ কথা বলে আপনার গলার পেশিতে চাপ না দেওয়ার চেষ্টা করুন। কয়েক মিনিট জল দিয়ে বিরতি নেন। আচ্ছা এখানে কিন্তু একটা হলো স্বাভাবিক, মানে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা এমনি এড়িয়ে যেতে পারবো। যেমন আমাদের এর আগে করোনা ভাইরাসে আক্রমণের কথা মনে আছে? তখন বারবার হাত ধোয়ার কথা বলা হতো, 3 ফিট দূরে থাকার কথা বলা হতো, মানে একজন থেকে আরেকজনের সংস্পর্শে না আসার কথা। ঠিক একই রকম যদি ফ্যারিঞ্জাইটিস হয়, এই ফ্যারিঞ্জাইটিসের সাথে সাথে আমাদের যদি মনে করেন যে আমরা এই হাইজিন মেনটেন করে চলতে পারি, কিছু নিয়ম মেনটেন করে চলতে পারি, তাহলে এটা এড়িয়ে যাওয়া বা এর থেকে ভালো থাকা সম্ভব। তার মধ্যে এখানে একটা কথা নেই, বিশেষ করে ঠান্ডা লাগানো। ঠান্ডা থেকে এই অসুবিধাটা সবচাইতে বেশি হয়। সেই জন্য ঠান্ডা থেকে আমাদের দূরে থাকতে হবে। এখানে আরো কিছু কথা বলা হয়েছে, ঘরোয়া প্রতিকার। ঠিক আছে, আমরা আরেকটু সামনেই যাই। এখানে আমরা কয়েকটা মেডিসিনের কথা বলি, যে মেডিসিন গুলো আমরা লক্ষণ ভিত্তিক অ্যাপ্লাই করতে পারবো, যেমন বেলেডোনা, তারপরে হিপারসাল, তারপরে ফসফরাস। এর লক্ষণের সাথে যখন আমাদের মিলে যাবে, আমি একটা কথা কিন্তু আপনাদের বলেছি যে যে কোনো আপনার লক্ষণে, যে কোনো আক্রমণের একদম প্রথম অবস্থায় যখন প্রদাহের প্রথম অবস্থা আসে, সেটা হচ্ছে যে কারণগত দিক থেকেই কিন্তু অ্যাকোনাইট চলে আসে। আর প্রদাহর সাথে সবচাইতে বেশি মিল যে মেডিসিনটা, সেটা হচ্ছে বেলেডোনা। সেটা যে কোনো জায়গার প্রদাহই বলেন, এটা টনসিলের প্রদাহ বলেন, আপনার ফ্যারিঞ্জাইটিসের প্রদাহ বলেন, অন্য যে কোনো প্রদাহই বলেন, প্রদাহর সাথে খুব বেশি মিলে যাবে আপনার বেলেডোনা। তবে বেলেডোনার আরো লক্ষণগুলি না থাকলে আমরা দিতে পারবো না, তখন গুলো মিলিয়েই আমাদের দিতে হবে। বেলেডোনা, হিপারসাল, তারপরে ফসফরাস, এরপরে আমরা ল্যাকেসিস, তারপরে ইগনেশিয়া, ব্রায়োনিয়া, ড্রসেরা, মার্কসল, এই মেডিসিন গুলো আমরা লক্ষণ ভেদে এই ফ্যারিঞ্জাইটিসে
আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই যদি করি তাহলে কি হবে, আমাদের এই রোগটা সম্পর্কে আমরা কি করব, ভালো হব, এই রোগ থেকে মুক্তি পাবো। কিন্তু সাথে সাথে আমাদের করণীয় কিছু কাজ আছে। শুধু মেডিসিন দিয়ে দিলাম এখানেই শেষ না, এর আরো মেডিসিন এখন একটা পরে আছে, কোস্টিকাম আছে। আচ্ছা, আমি তো মেডিসিন গেল, মেডিসিন দিয়েই কি আমাদের কাজ শেষ হয়ে যায়? মেডিসিন দেওয়ার পরেও কিন্তু আমাদের কাজ শেষ হয় না। এরপর কিছু আদেশ করতে হয় আর কিছু নিষেধ করতে হয়। আদেশগুলো কি? স্বাস্থ্যকর খাবার, ওই যে আমরা যে প্রথমে পড়ে আসছি, স্বাস্থ্য উন্নয়ন এবং স্বাস্থ্যের জন্য যেগুলি হিতকর গুরুপাক খাবার পরিহার করা এবং সহজ পাচ্য খাবার খাওয়া, পুষ্টিকর খাদ্য খাওয়া। আর পরিহারের মধ্যে ধরেন যে যত ধরনের নেশা জাতীয় দ্রব্য, সেই নেশা জাতীয় দ্রব্য পরিহার করা, ঠান্ডা লাগানো পরিহার করা, ঠান্ডা পানি, তারপরে ধূমপান বা অন্য যত ধরনের ক্ষতিকর দিক আছে সেগুলি থেকে তাদেরকে নিষেধ করে দিতে হবে। এটা চিকিৎসারই একটা অংশ। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা বলি যে এই ফ্যারিঞ্জাইটিস এই রোগটার ক্ষেত্রে আপনাদের আর মানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি আরেকটা ডিজিজে চলে যাব। যতটুকু পারি পড়াবো, প্রয়োজনে সেই ডিজিজটা আবার আমি রিপিট করব, অসুবিধা নেই। কোনো কিছু না বুঝলে না জানলে আমি পড়তে দেই, আসলে আপনাদের সাথে একটা সম্পর্ক, সুসম্পর্ক বাই আমি এখানে পড়তে পারি। মনে করেন আমি একা একা পড়লাম, আপনারা শুধু শুনলেন, তাও হয় না। আসলে আপনাদের সাথে কোঅপারেশন করেই আমরা পড়ালেখায় এগিয়ে যাব। আপনাদের সাথে যদি সুন্দর একটা কি বলবো ভালো সম্পর্ক না হয় তাহলে আমার পড়াটা আপনারাও নিতে পারবেন না, আমিও আপনাদেরকে দিতে পারবো না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু আছে? না হলে আমি পরের ডিজিজে চলে যাব। হ্যাঁ স্যার স্যার, তাই যান স্যার। আচ্ছা, বুঝতে তো আর কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? আচ্ছা, আমি জি পরের স্যার, ডিজিজে যাই। বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে এন্ডোস্কোপিক্যাল একটা ছবি। এন্ডোস্কোপি করলে গলার ভিতরে ঠিক এইরকম ছবি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ওইখানে মিউকাস বা ওই যে ভিতরে কোনো একটা জায়গায় লাল দেখা যাচ্ছে ডান পাশে। আচ্ছা, এরপরে কি দেখতে পাচ্ছেন? স্টোমাক। স্টোমাক স্যার। আচ্ছা, স্টমাক দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে আজকে পড়ব পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউটেনাল আলসার। এই দুটাকে মিলে বলা হয় পেপটিক আলসার। গ্যাস্ট্রিকটা কি? আমি আসলে প্রথমে অ্যানাটমিটা পড়াই বা অ্যানাটমিটা বুঝিয়ে দেই, তাহলে আপনার পড়তে আরো সহজ হবে। কারণ অ্যানাটমি ভালো না জানলে আমরা পড়ে এই প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে মোটেও ভালো বুঝবো না, জানবো না এবং মনে রাখতে পারবো না। শুধু মুখস্থ করে কখনোই হবে না। আমরা প্রথমে মুখ গহ্বরের ডিজিজ গুলা পড়লাম না? মুখ গহ্বরের পরেই হচ্ছে আপনার ইসোফেগাস বা খাদ্যনালী, তারপরে স্টমাক বা এটাকে কি বলে বাংলায় বলেন? পাকস্থলী। পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলী। স্টমাক মানে পাকস্থলী। আর আরেকটা হচ্ছে খাদ্যনালী, ঠিক আছে? এর পরের অংশকে কি বলে? খাদ্যনালী বলতে পরে পারবেন? হ্যাঁ, ইসোফেগাস, স্টমাক, তারপরে ডিউডেনাম। ডিউডেনাম। হ্যাঁ, ডিউডেনাম। আচ্ছা, স্টমাকের ক্যান্সার আমরা এটা পরে পড়বো। আজকে আমরা এটার অ্যানাটমিটা পড়ি, যে প্রথমে মুখ থেকে কি নেমেছে? ইসোফেগাস নামক একটা মানে খাদ্য নালী নেমেছে। সেটা নেমে আসছে কি পাকস্থলীতে বা স্টমাকে। স্টমাকের ৩টা অংশ। এই অংশগুলির নাম বলতে পারবেন? ফান্ডাস, বডি। হ্যাঁ, ২টা হয়েছে, খুব সুন্দর। আরেকটা কি? পাইলোরাস না? পাইলোরাস। জি স্যার। জি। ফান্ডাস কি? উপরের এই যে মোটা অংশটা, এটা হচ্ছে ফান্ডাস। মানে আমি এই কথাগুলো বলতেছি এই জন্যই, যখন এইভাবে পড়বেন তখন এটা মাথায় গেঁথে যাবে, সারা জীবন মনে থাকবে।
আর না হলে আমি মুখস্থ করিয়ে দিলাম, আপনি পরীক্ষায় দিয়ে দিলেন, তারপরের দিন আর মনে নেই, সেটা না। আমরা প্রথমে অংশটাকে ফান্ডাস, এরপরের অংশটাকে কি বলা হয়? বডি। আর বডি। আচ্ছা, শেষের যে অংশটা একদম শেষে, এটা হচ্ছে পাইলোরাস। আর ইসোফেগাসের সাথে স্টমাকে যেই জায়গা সংযুক্ত হয়েছে, এই জায়গাকে কি বলে? কেউ বলতে পারবেন? এই পার্টটাকে কি বলে? কার্ডিয়াক। এই জায়গাটাকে কি বলা হয়? কার্ডিয়াক। কিন্তু কার্ডিয়াক কিন্তু অন্য আরেকটা অঙ্গকে বলে, বলেন তো সেই অঙ্গটার নাম কি? আর ওটা হৃৎপিণ্ড মানে হার্টের ইয়াকে কার্ডিয়াক বলে। হ্যাঁ, হার্টের অপর নাম, হার্টের অপর নাম হচ্ছে কার্ডিয়াক। কিন্তু কার্ডিয়াক। হ্যাঁ হ্যাঁ, এই অংশটুকুকেও কার্ডিয়াক বলে, কারণ এখানে ঘা হয় এবং ফান্ডাসে অনেক সময় ঘা হয়। মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন 2-3টা জায়গায় মার্ক করা আছে, ছবিটা বড় করলে দেখা যায়? বড় দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আলসার আলসার এই লেখা। স্টমাক আলসার লেখা আছে না? জি। আচ্ছা, এইখানে কি লেখা আছে? এই যে এটা বড় করি, পরে একটা, এই যে এখন যদি বড় করি, এটা কি লেখা আছে? ডিওডেনাম। আচ্ছা, ডিউডেনাম, এখানে ডিউডেনাল আলসার। যদি স্টমাকে হয়, স্টমাকের একটা জায়গায় কিন্তু আলসার হয় না, স্টমাকের ভিন্ন ভিন্ন জায়গায় আলসার হতে পারে। আমার উদ্দেশ্য এইখানে মনে করেন একদিনে আমি পড়িয়ে সব শেষ করে ফেললাম এমন না। আমি দরকার হয় একটা ডিজিজ যদি না বুঝে, আমি দ্বিতীয়বার ক্লাস নিব, তৃতীয়বার ক্লাস নিব, তারপরে আপনাদের যখন হ্যাঁ মোটামুটি বুঝবেন তখন আমি করব। আমি অ্যানাটমিটা এই জন্যই বারবারই দেখাচ্ছি বা বোঝাচ্ছি যে অ্যানাটমিটা আপনার ভালো বুঝলে আপনার এই ডিজিজটা খুব ভালো বুঝবেন। না হলে আপনারা এই পেপটিক, হ্যাঁ, আমরা যে বলি গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক কাকে বলে বলতে পারেন? স্যার পাকস্থলীর আর নাম গ্যাস্ট্রিক। বাহ, সুন্দর, আপনি তো খুব ভালো পারেন, অ্যানাটমি খুব ভালো পারেন। আমরা গ্যাস্ট্রিক বলি না, গ্যাস্ট্রিক আসলে কোনো রোগ না, এই রোগটার নাম হচ্ছে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রিক মোটেও কোনো রোগ না, গ্যাস্ট্রিকের মূল রোগটা হচ্ছে কি? গ্যাস্ট্রাইটিস। ওই যে আমি বলেছি না যে আইটিস থাকবে। আচ্ছা, তো গ্যাস্ট্রিকে যদি মনে করেন যে কোনো রোগ হয়, তো প্রদাহ হয়, তখনই আমরা সেটাকে বলি গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে? তো আমরা গ্যাস্ট্রিক বলে এরপরে আর কখনোই কোনো রোগকে বলবো না যে এই রোগটা হচ্ছে গ্যাস্ট্রিক। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই গ্যাস্ট্রিক বা ইসের প্রদাহকেই আমরা মানে বলি যে গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, এখানে ইসোফেগাসে অনেক সময় এই আলসার হতে পারে, স্টমাকের ভিতরে হতে পারে, ডিউডেনামের ভিতরে হতে পারে। ইসোফেগাসে অনেক সময় ক্যান্সার হয়, পলিপস হয়। মানে এর সাথে আরো কি কি রোগ হতে পারে? পলিপ, ঠিক আছে? তো এখন আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পাইলোরিক অংশ, যেটা হচ্ছে যে ইসোফেগাসের সাথে স্টমাকের যেখানে সংযোগ স্থল, এই সংযোগ স্থলটাতেই আপনার রোগ হয়ে থাকে বেশি। আচ্ছা, আমি করে বলছি যে এটাকে একটু বন্ধ করতে বলতে, ওই যে এই যে মাইকখানা, এই যে মাইক বন্ধ করেন, বন্ধ করেন না, সামনে যান। আচ্ছা, তো আমরা তাহলে করলাম যে আমরা দুটো পড়বো, যে একটা হচ্ছে পেপটিক আলসার, হ্যাঁ, পেপটিক আলসারের দুইটা অংশ, একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা ডিউডেনাল আলসার। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার তাহলে আমরা কোনটাকে বলবো? যদি স্টমাকে কোনো প্রকার আলসার হয় তাহলে সেটাকে কি বলবো? গ্যাস্ট্রিক আলসার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, জি স্যার। হ্যাঁ,
আচ্ছা, যদি আমরা দেখা যায় যে স্টমাকে কোনো প্রকার আলসার বা ক্ষত তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক আলসার। আর ডিউডেনামে যদি কখনো কোনো ক্ষত তৈরি হয় তাহলে বলবো ডিউডেনাল আলসার। এই ছবিটা আমি বারবার দেখাচ্ছি এই জন্য যে এর সাথে কিন্তু পার্থক্য আছে, পার্থক্যগুলো আমরা পড়বো, পার্থক্যগুলো জানবো। আর সেই জন্যেই এই ছবিটা দেখানো যে আমরা যখনই ডিউডেনাল আলসার বলবো, কারণ পেপটিক আলসারের দুইটাই ভাগ, একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে ডিউডেনাল আলসার। তো এই ভাগগুলোর মধ্যে লক্ষণে যেমন পার্থক্য আছে তেমনি ভাবে এর আপনার ওই কি বলবো যে কারণ লক্ষণ সবকিছুতেই কিন্তু পার্থক্য আছে, যদিও দুইটাই হচ্ছে যে আপনার পেপটিক আলসার, কিন্তু দুটার বড় একটা পার্থক্য হচ্ছে যে একটা হচ্ছে যে রুগী মনে করেন যে যদি আমি সহজে বলি, প্রয়োজনে এই ক্লাসটা আমি পরে আবার নিব, যে মানে স্টমাকে যদি আলসার হয় রোগী বমি করে, বমির সাথে দেখা যাচ্ছে লক্ষণগুলো যে খেতে পারে না, বমি করে, বমির সাথে দেখা যাচ্ছে টাটকা রক্ত উঠে আসতে পারে, এরপরে পিত্ত উঠে আসে, রোগী খাওয়ার পর পেটটা ফুলে যায়, খাওয়ার ১-২ ঘন্টা পরে ব্যথা শুরু হয়, রোগী দিন দিন শুকিয়ে যায়। আচ্ছা, ডিউডেনাল আলসারে এটা হচ্ছে যে স্টমাকের যে কোনো জায়গায় আলসার যদি হয়, আর ডিউডেনাল আলসারে রোগীরা কিন্তু উল্টা, ডিউডেনাল আলসারের রোগীদের কিন্তু বমি কম হয়, হয় অনেক ক্ষেত্রেই বমি হয়, কিন্তু তার মানে টকটকে লাল রক্ত খুব একটা উঠে আসে না, এবং দিন দিন ডিউডেনাল আলসারের রোগীরা আলসার হলে কি শুকিয়ে যাবে না, সে আরো মোটা হতে থাকে। কারণ হচ্ছে ডিউডেনাল আলসারের রোগীরা যখন খালি পেট থাকে তখন তাদের মারাত্মক পেট ব্যথা শুরু হয়, খাওয়া দাওয়া করলো সে ভালো, খাওয়া দাওয়া করার আবার ৩-৪ ঘন্টা হয়ে যাবে, এই খাদ্যটা হজম হয়ে যাবে, তা আবার দেখা যাচ্ছে পেট ব্যথা শুরু হয়, সে আবার খায়, তার মধ্যে বদহজম থাকে, দুটো ক্ষেত্রেই বদহজম থাকে, অন্যান্যই থাকে, কিন্তু ডিউডেনাল আলসারের রোগীরা যদিও আলসার হয় কিন্তু এরা ওই বারবার খাওয়ার কারণে মুটিয়ে যায়। তো আমি আরো কিছু সামনে এগিয়ে যাই, দেখাই। এই যে এখানে এর সংজ্ঞা দেয়া আছে, পেপটিক আলসার হলো মানব দেহের পাচনতন্ত্রের অম্ল পরিবেশযুক্ত অর্থাৎ পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের ডিউডেনাম অংশের ক্ষতজনিত একটি রোগ। বিভিন্ন কারণে পেপটিক আলসার হতে পারে, যেমন পশ্চাতের জনগণের অধিকাংশ পেপটিক আলসার হয় হেলিকোভাইরাস পাইলোরি। এটা হচ্ছে একটা ভাইরাসের কারণে, এটা হচ্ছে পশ্চাতের বলতে ধরেন আমেরিকা, ইউরোপ এদের ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশে সেই এটা হয় না। হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরি এই নামক যে আপনার জীবাণু আছে এর দ্বারা আক্রান্ত হয়েই এই ধরনের পেপটিক আলসারটা হয়। পুণ্ডীয় আকৃতি এক প্রকারের ব্যাকটেরিয়া এ ধরনের কারণে শুরু হয়ে থাকে, কিন্তু আমরা যারা ভারত উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা যারা আছে এদেরকে খুব কমই হেলিকোব্যাকটেরিয়া আক্রমণ করে, আমাদের দেহে আছে কিন্তু খুব বেশি আক্রমণ করে না, আমাদের আক্রমণ করে অন্য কারণে। এখানে বিস্তারিত সংজ্ঞা দেয়া আছে, আমি একটু করে যাচ্ছি। কারণ, লক্ষণ, জটিলতা এবং রোগ নির্ণয় পদ্ধতি। আমার মনে হয় যে আজকে ক্লাসটা শেষ করতে পারবো না, আমি শুধু শুরু করলাম। প্রয়োজনে এই পেপটিক আলসার নিয়ে আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব আপনাদের সামনে। তো এ পর্যন্তই, যেহেতু ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আমি আর খুব বেশি দূর অগ্রসর হতে পারছি না। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, স্যার আমি হ্যাঁ, আরেকটা ক্লাসে জয়েন করবো স্যার। আসসালামু আলাইকুম। এই জন্যই আমি করে দিচ্ছি যে আরেকটা ক্লাসে যাতে আপনারা জয়েন করতে পারেন, এই জন্যে আমি স্ক্রিনটাও বন্ধ করে দেব, স্টপ করে দেব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করে দিচ্ছি, রেকর্ডটা বন্ধ করে দিতে পারেন আজকে সালাম এখানে।